হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা হবে রবার্ট নজিককে নিয়ে। তো রবার্ট নজিক হচ্ছেন লিবারালিজমের সমর্থক। তো এর আগে যেমন জন রাওয়ালস রয়েছে লিবারালিজমের সমর্থক একজন ফিলোজফার, সেই রকমই রবার্ট নজিকও হলেন লিবারালিজমের সমর্থক। তো তিনি যে তত্ত্ব জাস্টিস অ্যাজ এন্টাইটেলমেন্টের যে তত্ত্বটা তিনি দিয়েছেন বা সেই তত্ত্ব সম্পর্কে তার যে অবদান রয়েছে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো সেই রবার্ট নজিক জাস্টিস অ্যাজ এন্টাইটেলমেন্ট অর্থাৎ অধিকারের যে ন্যায় বিচার তত্ত্বটা, সেই তত্ত্বটায় তিনি কি বোঝাতে চেয়েছেন এবং কি বলেছেন সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো এর আগে আমি লিবারালিজম এবং জন রলস এই টপিক দুটো নিয়ে অলরেডি ডিসকাস করেছি, বা এর আগের ভিডিওতে আমি ভিডিওগুলো আপলোডও করেছি। তো ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবে যদি দেখতে চাও। তো আজকে রবার্ট নজিকের জাস্টিস অ্যাজ এন্টাইটেলমেন্ট নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক। তো জাস্টিস অ্যাজ এন্টাইটেলমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝিয়েছেন রবার্ট নজিক? তো তিনি বলেছেন যে তার মতে যে এন্টাইটেলমেন্ট অর্থাৎ অধিকার অ্যাকচুয়ালি কি, যে কোনো ব্যক্তি যেভাবেই হোক না কেন কোনো কিছু যদি সে অর্জন করে, রিসোর্স বলতে মানে সম্পদ, কোনো সম্পদ সে যদি অর্জন করে তাহলে নৈতিকভাবে সে তার অধিকারী। সেটা ন্যাচারালিভাবেই সে অর্জন করুক কিংবা সে তার কর্মফলের বশতই সে অর্জন করুক, তাহলে সেটা তার আগে থেকেই সে তার অধিকারী। ঠিক আছে? সুতরাং তিনি যে ন্যায় বিচারের এন্টাইটেলমেন্ট তত্ত্ব অনুসারে তিনি যেটা বলতে চেয়েছেন যে সমাজে হোল্ডিংয়ের বন্টন তখনই করা প্রয়োজন যখন সমাজের প্রত্যেকে যেন সব কিছুর অধিকারী হয়। অর্থাৎ সবাই যদি মানে সমাজে যেসব ব্যক্তিগুলোর থাকবে বা সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি তার অধিকারী হয় তবেই সেই রিসোর্সটাকে বা হোল্ডিংটাকে শেয়ার করা প্রয়োজন হয়, সেটাই তিনি বলেছেন। তো ফার্স্ট পয়েন্টে যেটা বলা হয়েছে, হি ওয়াজ অ্যান American philosopher. His anarchy state and utopia sought at advance and alternative to Rawls' theory of justice. তো রবার্ট নৌজিজ একজন আমেরিকান ফিলোসফার ছিলেন, ঠিক আছে? তো হিজ অ্যানার্জি স্টেট অ্যান্ড ইউটোপিয়া নামক একটা গ্রন্থ তিনি লিখেছেন। সেখানে তিনি অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে জন রাওয়ালসের যে থিওরি অফ জাস্টিস তত্ত্ব, তার বিকল্প একটা তত্ত্বকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওকে? তো জন রাওয়ালস যে জাস্টিস অফ মানে থিওরি অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের যে তত্ত্বটা দিয়েছিল, সেই তত্ত্বের একটা বিকল্প তত্ত্ব হিসাবে একটা তত্ত্বকে এন্টাইটেলমেন্টের যেটা তত্ত্ব বলছে সেটাকে রবার্ট নজিক এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বা সেটাকে ভালোভাবে আরও ডিসকাস করতে চেয়েছিলেন এবং সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। সেকেন্ড পয়েন্ট বলছে যে হি ইকুয়েটস জাস্টিস উইথ এন্টাইটেলমেন্ট। এন্টাইটেলমেন্ট শুড বি বেসড অন দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস। অর্থাৎ তিনি ন্যায় বিচারের প্রাপ্যতার সাথে তুলনা করেছেন, মানে ন্যায় বিচারকে অর্থাৎ জাস্টিসকে প্রাপ্যতা অর্থাৎ যেটাকে বলছে এন্টাইটেলমেন্ট সেটার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে অধিকারের ন্যায় বিচারের নীতির ওপর ভিত্তি করে কোনো কিছু হওয়া উচিত, এটা মানে এটাই মনে করেন তিনি, যে কোনো মানে ন্যায় বিচারের নীতির উপর অধিকার অ্যাকচুয়ালি যে এন্টাইটেলমেন্ট যেটাকে বলছে যে অধিকার, সেটা ন্যায় বিচারের নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত, এটাই তিনি মনে করেন যে, ঠিক আছে? সেটাই বলেছেন। থার্ড পয়েন্ট বলছে হি হ্যাজ আইডেন্টিফাইড দিস সোর্স থট হুইচ ভেরিয়াস গুড অ্যান্ড অ্যাকওয়ার্ড ইন বাই ইন্ডিভিজুয়াল। অর্থাৎ তিনি তিনটি উৎসের কথা বলেছেন, যে রিসোর্স বা সম্পদের যে তিনটি উৎসের কথা তিনি বলেছেন, যে কিভাবে সেই সম্পদগুলো যে উৎস থেকে আমরা পাই আর কি, বা প্রত্যেকটা ব্যক্তি সেই রিসোর্সের যে অধিকারী হয় বা রিসোর্সগুলো সংস্পর্শে আছে, সেই তিনটে উৎস রয়েছে। সেটা কি কি? ফার্স্ট যে উৎসটা সেটা হচ্ছে দে হ্যাভ অ্যাবসলিউট রাইট ওভার দেয়ার বডিজ, ব্রেন, সেলস ইটিসি। অর্থাৎ যে প্রত্যেকটা ব্যক্তির তাদের দেহ, মস্তিষ্কের কোষ বা মস্তিষ্ক প্রত্যেকটার ওপর তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, এটা তার নিজের বডি ফিজিক্যালি ওপর সেটা বলছে। সেকেন্ড যেটা বলছে যে দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ল্যান্ড, ওয়াটার, রিসোর্স, মিনারেলস ইটিসি। অর্থাৎ যে প্রাকৃতিক বিশ্বের যে ভূমি, ল্যান্ড যেটা, তারপর ওয়াটার বা জলসম্পদ যেটা, খনিজ সম্পদ, এগুলো উপরও প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব অধিকার রয়েছে, যেগুলো পুরো প্রাকৃতিক যেহেতু ব্যাপার সেহেতু এগুলোর ওপর প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার রয়েছে। তারপরে বলছে দ্য থিংস পিপুল মেক বাই অ্যাপ্লাইং দেমসেলফ টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড লাইক অল এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইটিসি। তো সমস্ত প্রাকৃতিক এবং যেমন বিশিষ্ট কৃষি, এক কথায় কৃষি আর শিল্পজাত যেসব দ্রব্যগুলো,
সেইগুলোতে মানুষ নিজেকে প্রয়োগ করে এবং যা তৈরিও করে। যে এই যেহেতু এগুলো ন্যাচারালি বিষয় নয়, কারণ শিল্পজাত যে দ্রব্য মানে বস্তু বা দ্রব্য যেগুলো বা কৃষিজাত যে দ্রব্যগুলো সেগুলো অ্যাকচুয়ালি মানুষ প্রয়োগ করে এবং সেটাকে তারা তৈরিও করে, সেটাই বলছে। ঠিক আছে, তারপর যেটা রয়েছে প্রিন্সিপাল অফ এন্টারটেনমেন্ট। তো এর ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে যে ইনিশিয়াল অ্যাকুয়েশন অর্থাৎ প্রাথমিক অধিগ্রহণ। তো প্রাথমিক অধিগ্রহণ যেটা, সেটা বলতে তিনি কি বুঝিয়েছেন যে দ্য মেথড হোয়ার বাই ইন্ডিভিজুয়াল কামস ইন কন্ট্যাক্ট উইথ সাম প্রিভিয়াসলি আনওয়েড বিটস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। অর্থাৎ প্রাথমিক অধিগ্রহণ বলতে যে পদ্ধতির দ্বারা একজন ব্যক্তি প্রাকৃতিক জগতের পূর্বের কিছু অনাবিষ্কৃত, যেটা আবিষ্কৃত হয়নি, সেই সম্পদের সংস্পর্শে আসে। অর্থাৎ মানুষ জন্মানোর পর প্রথমেই তার যে সম্পদের সংস্পর্শে আছে সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, যেটা বলছে প্রাকৃতিক সম্পদের সংস্পর্শে আছে, সেটাই বলছে। এটা হচ্ছে প্রাথমিক অধিগ্রহণ, যে প্রাথমিকভাবে যেই সম্পদগুলো মানুষ তাদের অধিকার রয়েছে এবং যেটা সে অর্জন করে। সেকেন্ড পয়েন্ট বলছে দোজ হু কামস টু সেটেল ইন এ uninhabited content of the legitimately acquires in the land of natural resource on first come first serve basis as long nobody made roads of by their doing so। অর্থাৎ এখানে বলেছে যে পরম্পরাগতভাবে এই জগতে যারা বসবাস করতে আগে আসবে তারা বৈধভাবে জমি এবং প্রাকৃতিক সম্পদ অর্জন করতে পারে। অর্থাৎ মানে যেহেতু মানুষ হচ্ছে মর্টাল একটি প্রাণী, ঠিক আছে, মানে মরণশীল প্রাণী, সেহেতু মানুষ এক মানে একরকম মানে প্রথাগতভাবে কেউ আসবে এবং কেউ যাবে, এরকম প্রথাগতভাবে একটা ট্র্যাডিশন চলেই যাচ্ছে, সেহেতু যারা প্রথমে আসবে তারা সেই সম্পদগুলোকে গ্রহণ করবে, সেটাই বলছে। আর 4 পয়েন্ট বলছে দিস ইজ সিমিলার টু দ্য কন্ডিশন অ্যাজ লং ইনাফ অ্যান্ড গুড ইজ লেফট ফর আদার্স। তো এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেটাই বলেছে যে পরম্পরাগতভাবে একটা মানুষ আগে আসলো, তারপর সেই সম্পদটাকে সে গ্রহণ করলো, কিন্তু পরবর্তীতে মানুষ যেহেতু মর্টাল প্রাণী, সেহেতু সে তার অবর্তমানে বা সেই মানুষটা যখন সে মারা যাবে, তাহলে মারা যাওয়ার আগে সেই সম্পদগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আবার সেই সম্পদটাকে গ্রহণ করতে পারে, সেটা ভালোভাবে, আবার সেই সম্পদটাকে আপনভাবে মানে যথেষ্টভাবে ভালোভাবে রেখে দেওয়া সেই মানুষের কর্তব্য, সেটাই বলছে। যেহেতু সেইটা যদি ভালোভাবে আমি রাখে তাহলে পরবর্তী প্রজন্ম আবার সেটাকে ব্যবহার করবে, তাহলে এরকম সিকোয়েন্স হিসাবে অর্থাৎ ট্র্যাডিশন হিসাবে সেটা পরম্পরাগতভাবে চলতে থাকবে, সেটাই বলছে। ঠিক আছে, তারপর যেটা রয়েছে ভলিউন্টারি ট্রান্সফার অর্থাৎ স্বেচ্ছায় স্থানান্তর, যেটাকে বলছে। তো এখানে ফার্স্ট পয়েন্টে কি বলেছে, ইট অ্যাপ্লাইজ টু অল প্রপার্টি ওয়েদার thought initial acquisition of by mixing one's labor with the natural world by means of one's talents effort enterprise etc market situation। তো প্রাথমিক সম্পত্তির মাধ্যমে প্রযোজ্য হবে কারো শ্রমের সাথে প্রাকৃতিক জগতের মিশ্রণ, বাজারের পরিস্থিতিতে নিজের প্রতিভা, উদ্যোগ, প্রচেষ্টা ইত্যাদির মাধ্যমে। এই সবগুলো প্রচেষ্টা, প্রতিভা এবং উদ্বেগ, এগুলোর মাধ্যমে সব রিসোর্সের কী হবে এবং শ্রমটাকে কাজে লাগিয়ে সেই রিসোর্সগুলোকে স্টোর করবে, সেটাই বলছে। অর্থাৎ যদি মানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আমি অন্যদের শ্রম ব্যবহার করি তাহলে বাজার দর অনুযায়ী সেই ব্যক্তিকে তাকে একটা নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে বা করি আমরা, তাহলে আমি তাদের শ্রমের মালিক হব। কিন্তু কোনো জালিয়াতি করে যদি আমি তার শ্রমকে আমি নিজের বলে করি, সেটা তাহলে আমার শ্রম হবে না বা সেই রিসোর্সের অধিকারী আমি হব না, সেটাই বলছে। ঠিক আছে, এই পয়েন্টের মাধ্যমে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ইন অল সাচ ট্রানজেকশন an individual shall be treated an end itself and not as means to other ends। ও এখানে বলতে চেয়েছি যে এই ধরনের সমস্ত লেনদেনের ক্ষেত্রে একজন ব্যক্তিকে নিজেই শেষ ব্যক্তি হিসাবে মানে বিবেচনা করতে হবে। অর্থাৎ কোনো রকম এইরকম এটা বিজনেস টাইপের যদি বলা যায়, কাউকে শ্রমে কাজে লাগিয়ে তার পরিবর্তে একটা মূল্য প্রদান করে আমি সেই শ্রমটাকে কাজে লাগাবো। তো এর জন্য একটা নির্দিষ্ট ব্যক্তিকে শেষ ব্যক্তি হতে হবে বা যিনি এটাকে মেনটেন করবে, কিন্তু অন্যদের শেষের উপায় হিসাবে নয়। সেটা শেষ ব্যক্তি হবে অবশ্য, কিন্তু তার উপায় হিসাবে নয়। ঠিক আছে, সেটাই বলছে। তারপর বলছে রেকটিফিকেশন অর্থাৎ সংশোধন, যেটাকে বলছে। তো এখানে কি বলেছে যে দিস ইজ প্রিসিয়াসলি দ্য এরিয়া হোয়ার দ্য স্টেট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি উইল বা জাস্টিফাইড ইন্টারফেস অফ দ্য অর্ডার টু রিসার্চ জাস্টিস। তো রেকটিফিকেশন অর্থাৎ সংশোধন, যেটাকে বলছে। তো এখানে কি বলেছে যে এটি ঠিক সেই এলাকা যেখানে রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায় বিচার পুনরুদ্ধার করার জন্য হস্তক্ষেপ করবে বা
মানে সেই এলাকা যেখানে রাষ্ট্র এবং আন্তর্জাতিক ন্যায় বিচার পুনরুদ্ধার মানে যে রিসোর্সগুলো সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য হস্তক্ষেপ করবে। তারপর সেকেন্ড পয়েন্ট বলছে নজিক কনসিডস দ্যাট দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাবসাউন্ডস অফ দ্য ভলিউন্টারি ট্রান্সফার উইল আনজাস্ট অ্যাকুইজিশন অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস। অর্থাৎ নজিক স্বীকার করেছেন যে বিশ্বের ইতিহাসে অনৈচ্ছিক স্থানান্তরের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের অন্যায় অধিগ্রহণের সাথে বিস্তৃত। অর্থাৎ অন্যায়কে অধিগ্রহণের যে ব্যাপারগুলোকে সেটাকে তিনি মান্যতা দেননি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যতদিন অর্থনৈতিক যে বৈষম্য বা স্বেচ্ছায় সম্পদ স্থানান্তর হবে ততক্ষণ নজিক সেই ব্যাপারে তিক্ত হবেন না, বা যদি একটা সিকোয়েন্স হিসাবে হয় বা ট্র্যাডিশনালিভাবে যেরকম হওয়া দরকার সেরকমভাবে হয় তাহলে নজিক সেখানে কোনো রকম আপত্তি করেননি অ্যাকচুয়ালি। কিন্তু যদি কোনো দেশ বা অন্যদের যদি অন্য কোনো দেশের বৈধ অংশ থেকে বঞ্চিত করে বা সেই দেশের যে রিসোর্সগুলো, অর্থাৎ যেমন ইংরেজরা এসে ভারতকে এই যে ভারতের সম্পদকে লুট করে নিয়ে চলে গেছে বা ভারতের এসে সেই ভারতের মানুষকে বঞ্চিত করেছিল বা মানে ভারতের যে সম্পদ প্রাপ্য সম্পদ সেটা থেকে বঞ্চিত করেছিল সেই ব্যাপারটা বলেছে। সেই রকম ব্যাপার যদি ঘটে তাহলে এই বা বিরল প্রকৃতির সম্পদের নিয়ন্ত্রণ অর্জন করে তাহলে নজিক সেই ব্যাপারে প্রতিবাদ করতে এগিয়ে আসবেন বা সেই ব্যাপারে তিনি আপত্তি করেছেন বা সেটাকে তিনি কখনোই মান্যতা দেননি। তারপর যেটা রয়েছে থার্ড পয়েন্টে, ইফ দ্য inventor of the course of dreaded disease like cancer demands exploitation of charge of his patients, they are nothing wrong in deal for Nozick because he does not make anybody worse and treating the patient. But if there is a single source of water is needed by all human being, nobody has the right to into his control. তো এখানে একটা উদাহরণ হিসাবে তিনি বলেছেন রিসার্চের যে সংশোধনের ব্যাপারটা, যেখানে বলেছে যে উদাহরণ হিসাবে যদি ক্যান্সারের মতো কোনো ভয়াবহ রোগের হয় বা ক্যান্সারের মতো রোগ নিরাময়ের আবিষ্কারক যিনি বা যে ডাক্তার সেই রোগের যে চিকিৎসা করে এবং সেই চিকিৎসার বদলে যদি অতিরিক্ত কোনো চার্জ দাবি করে তবে নজিকের মতে সেই চুক্তিতে কোনো রকম ভুল নেই, অর্থাৎ এটা বৈধ, সেটাই বলেছেন। কারণ তিনি তার রোগীদের চিকিৎসার জন্য কোনো কিছু খারাপ কিছু করছেন না, সেটা ভালোর জন্যই করছেন। কিন্তু একক উৎস যেগুলো যেমন জল সম্পদ যেটা, সেগুলো সেই সম্পদের ওপর প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। ওটা আবিষ্কৃত ছিল ক্যান্সারের যে ওষুধটা সেটা বা মেডিসিনটা যেটা আবিষ্কার হয়েছে সেটা একটা কোনো মানুষের দ্বারা আবিষ্কৃত হয়েছে, সেই ফলে যদি কোনো মানুষ সেটার প্রতি বেশি চার্জ নেয় তাহলে সেটা বৈধ। কিন্তু যে প্রাকৃতিক সম্পদ জল যেটাকে বলছে জল সম্পদ, সেটা কিন্তু প্রাকৃতিক সেহেতু সেটার ওপর প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার রয়েছে, এতে কারো পার্সোনালি কারো অধিকার নেই, আর এটা নিয়ন্ত্রণ করবে সেরকম ক্ষমতাও কারো নেই, আর এটাকে তিনি মানে অ্যাকসেপ্টও করেননি, অর্থাৎ স্বীকারও করেননি। ঠিক আছে, তারপরে কি রয়েছে যে বুকস, তো রবার্ট নোজিক কয়েকটি বুকের কথা বলেছেন, যেমন বুক বা বইয়ের লিখেছিলেন আর কি। তো যে ফার্স্ট যেটা রয়েছে ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন 1981-এ পাবলিশড হয়েছিল। তারপরে অ্যানার্চিস্টেট অ্যান্ড ইউটোপিয়া 1974-এ, যেটা নিয়ে রাওয়েলসের তত্ত্বের সঙ্গে একটা বিকল্প তত্ত্ব যেটা আগে বললাম পয়েন্টে, সে এটাতে ওটাই নিয়ে ডিসকাস করেছে। থার্ড যেটা হয়েছে দ্য এক্সামাইন্ড লাইফ 1989-এ পাবলিশড হয়েছিল। ফোর্থ নম্বরে এ নেচার অফ ন্যাশনালিটি 1993-তে পাবলিশড হয়েছে। তারপর 5 নম্বরে যেটা রয়েছে সক্রেটিক পাজলস, সেটা 1997-এ পাবলিশড হয়েছিল, এবং ইনভ্যারিয়েন্স যেটা 2001-এ পাবলিশড হয়েছে। তো এই বইগুলো রবার্ট নোজিক লিখেছে। এর আদার্স আরও অনেকগুলো বই তিনি লিখেছেন, সেগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবে, তো সেগুলো দরকার নেই, এগুলো মনে রাখলেই হবে অবশ্য। তো রবার্ট নোজিক থেকে এই কোশ্চেনগুলোই বেসিসে, যে পয়েন্টগুলো আমি তুলে ধরে ডিসকাস করলাম সেই বেসিসেই দেখবে কোশ্চেনগুলো দেয় বা কোশ্চেনগুলো আসে, এই পয়েন্টগুলো তুলে ধরে এই কোশ্চেন হয় যে কোনো, সেটা অ্যাজারশন হতে পারে কিংবা নিউমেরিক্যাল টাইপের যে সব কোশ্চেনগুলো হয় সেগুলো হতে পারে, এই সব কোশ্চেনগুলো এইগুলোর বেসিসেই হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।